আজ আমাদের হিমুর গল্প ময়ূরাক্ষীর তৃতীয় পর্ব। ময়ূরাক্ষীর অর্ধেক সম্পন্ন হলো এবং আরও অর্ধেক বাকি। জানি না আপনাদের ভালো লাগছে কিনা। আমরা প্রতিদিন আরও ভালো করার প্রয়াস চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও যাব। আমাদের দোষ ত্রুটি হয়ে থাকলে আমরা সব সময়ই ক্ষমা প্রার্থী। কেমন লাগছে জানাবেন, যদি কোনো সাজেশনস থাকে বলবেন। তাহলে আর দেরি না করে শুরু করছি হিমু ময়ূরাক্ষী তৃতীয় পর্ব, হুমায়ুন আহমেদ। আমি রিসিভার তুলতেই ওপাশ থেকে উদ্বিগ্ন গলা পাওয়া গেল। এটা কি রিঙ্কিদের বাসা? হ্যাঁ। দয়া করে ওকে একটু ডেকে দেবেন। আপনি কে আমি জানতে পারি? এবারে নিয়মকানুন খুব কড়া। কোনো অপরিচিত লোক যদি রিঙ্কিকে ডাকে তাহলে রিঙ্কিকে বলা যাবে না। আমি এজাজ। আপনি কি মেরিন ইঞ্জিনিয়ার? জি। আমাকে আপনি চিনবেন না। আমার নাম... আপনি কে তা আমি বুঝতে পেরেছি। আপনি হচ্ছেন হিমু ভাই। আমি সত্যি সত্যি চমৎকৃত হলাম। এর মধ্যে রিঙ্কি আমার গল্প করে ফেলেছে। এমনভাবে করেছে যে ভদ্রলোক চট করে আমার কয়েকটা বাক্যতেই আমাকে চিনে ফেললেন। ভদ্রলোকের বুদ্ধি তো ভালোই। এমন বুদ্ধিমান একজন মানুষ রিঙ্কির মতন গাধা টাইপের একটা মেয়ের সঙ্গে জীবন কি করে টেনে নেবে কে জানে। হ্যালো হ্যালো, লাইন কি কেটে গেল? না, কাটেনি। আপনি কি হিমু ভাই? হ্যাঁ। রিঙ্কি বলেছে আপনার নাকি সব অলৌকিক ক্ষমতা আছে। কিরকম ক্ষমতা? প্রফেটিক ক্ষমতা। আপনি নাকি ভবিষ্যতের কথা বলতে পারেন। আপনি যা বলেন তাই নাকি হয়। আমি চুপ করে রইলাম। এই জাতীয় প্রসঙ্গে এলে চুপ করে থাকাই নিরাপদ। হ্যাঁ না কিছু বললেই তর্কের মুখোমুখি হতে হয়। তর্ক করতে আমার ভালো লাগে না। হ্যালো হ্যালো, লাইনটা ডিস্টর্ব করছে। হ্যালো হিমু ভাই, বলুন। আপনি কি দয়া করে একটু রিঙ্কিকে... ওকে তো দেওয়া যাবে না। ও আশেপাশে নেই। বাবার সেবা করছে। উনি খুব অসুস্থ। অসুস্থ? কি বলছেন? সিরিয়াস কিছু? সিরিয়াস বলা যেতে পারে। বলেন কি? আমি আসবো? আমি কয়েক মুহূর্ত দ্রুত চিন্তা করে বললাম, আসতে অসুবিধা হবে না তো? না না, অসুবিধা কি? আমার গাড়ি আছে। আকাশের অবস্থা ভালো না, ঝড় বৃষ্টিও হতে পারে। হোক, বিপদের সময় উপস্থিত না থাকলে কি করে হয়? তা তো বটেই। আপনি এক্ষুনি রওনা না হয়ে ঘণ্টাখানেক পরে আসুন। কেন বলুন তো? এমনি বললাম। ঠিক আছে ঠিক আছে, আপনার কথা অগ্রাহ্য করব না। যেসব কথা আমি শুনেছি, মাই গড, আপনি দয়া করে আমার সম্পর্কেও কিছু বলবেন। মাই আর্নেস্ট রিকোয়েস্ট। আচ্ছা, বলবো। হিমু ভাই, তাহলে রাখি। আর আমি যে আসছি এটা রিঙ্কিকে বলবেন না, একটা সারপ্রাইজ হবে। আমার টেলিফোন ব্যাধি আছে। একবার টেলিফোনে কারো সঙ্গে কথা বললে আবার অন্য কারো সঙ্গে কথা বলতে ইচ্ছা করে। রূপাদের বাসায় ফোন করলাম। রূপার বাবা ধরতেই বললাম, আচ্ছা এটা কি রেলওয়ে বুকিং? রূপার বাবা বললেন, জি না, আপনার রং নম্বর হয়েছে। তখন আমি বললাম, জাস্ট 1 মিনিট, রূপা কি জেগে আছে? রূপার বাবার হাই প্রেশার বা এই জাতীয় কিছু বোধহয় আছে। অল্পতেই রেগে গিয়ে এমন হইচই শুরু করেন যে বলার নয়। আমার কথাতেও তাই হলো। তিনি চিরচিরিয়ে উঠলেন, কে কে? এই ছোকরা, তুমি কে? হ্যাঁ? তিনি খুব হইচই করতে লাগলেন। আমি রিসিভার রেখে দিলাম। রূপার বাবা নিশ্চয়ই সবাইকে ডেকে এই ঘটনা বলবেন। রূপা সঙ্গে সঙ্গে বুঝবে কে টেলিফোন করেছিল। সে হাসবে না রাগ করবে কে জানে। যেখানে রাগ করা উচিত সেখানে সে রাগ করে না, বরং হাসে। আর যেখানে হাসা উচিত সেখানে রাগ করে। আমি 17-এ রিং করে জাস্টিস এম শাহবানের বাসা চাইলাম। সম্ভব হলে মীরা বা মীরুর সঙ্গেও কথা বলা যাবে। কি বলবো ঠিক করা হলো না। যা মনে আসে তাই বলবো। আগে থেকে ভেবেচিন্তে কিছু বলা আমার স্বভাবে নেই। হ্যালো। কে, মীরা? হ্যাঁ, আপনি কে বলছেন? আমার নাম টুটুল। কে? অনেকক্ষণ চুপচাপ কাটল। মনে হচ্ছে মীরা ঘটনার আকস্মিকতায় বেশ বিচলিত।
আমার মনে হয় কথা বলবে কি বলবে না ঠিক বুঝতে পারছে না। ভুলে গেছেন ওই যে পুলিশের হাতে তুলে দিলেন? কি করেছিলাম আমি বলুন তো? কোত্থেকে টেলিফোন করছেন? হাসপাতাল থেকে। পুলিশ মেরে আমার অবস্থা কাহিল করে দিয়েছে, রক্তবমি করছিলাম। সে কি কথা, মারবে কেন? পুলিশের হাতে আসামি তুলে দেবেন আর পুলিশ আসামিকে কোলে বসিয়ে মন্ডা খাওয়াবে? আমি তো আপনাদের কোনোই ক্ষতি করিনি। গাড়িতে ডেকেছেন, উঠেছি। তাছাড়া আপনারাই তো টুটুল টুটুল করছিলেন। আমার ডাকনামও টুটুল। আপনি কিন্তু বলেছেন আপনার নাম টুটুল নয়। হ্যাঁ বলেছিলাম, কারণ বুঝতে পেরেছিলাম যে আপনি অন্য টুটুলকে খুঁজছিলেন, যার কপালে একটা কাটা দাগ। ওপাশে অনেকক্ষণ কোনো কথা শোনা গেল না। অন্ধকারে ঢিল ছুঁড়েছিলাম, মনে হচ্ছে লেগে গেছে। এটা একটা আশ্চর্য ব্যাপার, যা বলি প্রায় সময়ই তা কেমন যেন মিলে যায়। টুটুলের কপালের কাটা দাগের কথাটা হঠাৎ কেমন মনে এসেছিল। ভাগ্যিস এসেছিল। হ্যালো, আপনি কোন হাসপাতালে আছেন? কেন, দেখতে আসবেন? বলুন না, কোন হাসপাতালে? বাসায় চলে যাচ্ছি। ওরা বুকের এক্স-রে করেছে, 2টো স্টিচ দিয়েছে, বলেছে ভর্তি হওয়ার দরকার নেই। আমি এক্ষুনি বাবাকে বলছি, থানায় টেলিফোন করবেন। হাসছেন কেন? পুলিশ কি কখনো মারের কথা স্বীকার করে? কখনো করে না। আচ্ছা রাখি। না না, রাখবেন না, প্লিজ রাখবেন না, প্লিজ। আমি টেলিফোন নামিয়ে রাখলাম। আর ঠিক তখনই প্রবল বর্ষণ শুরু হলো। কালবৈশাখী ঝড়। কালবৈশাখী ঝড় সাধারণত চৈত্র মাসেই হয়। এই ঝড়ের নাম হওয়া উচিত ছিল কালচৈত্র ঝড়। দেখতে দেখতে অসহ্য গরম চলে গিয়ে চারিদিক হিম শীতল হয়ে গেল। নির্ঘাত আশেপাশে কোথাও শিলাবৃষ্টি হচ্ছে। ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজবো কি ভিজবো না মনস্থির করতে পারছি না। রিঙ্কি বের হয়ে এলো বাবার ঘর থেকে। তাকে কেমন যেন শঙ্কিত মনে হচ্ছে। আমি বললাম, রিঙ্কি তুই একটু বসার ঘরে যা তো, কলিং বেল বাজতেই দরজা খুলে দিবি। রিঙ্কি বিস্মিত গলায় বলল, কেন বলো তো? তোর জন্য একটা সারপ্রাইজ আছে। রিঙ্কি নিচে নামার সঙ্গে সঙ্গে কলিং বেল বাজল। আমার মনটাই অন্যরকম হয়ে গেল। ঝড় বৃষ্টির মধ্যে দেখা হোক দুজনের, দীর্ঘস্থায়ী হোক এই মুহূর্ত। রিঙ্কি দরজা খুলছে। না জানি তার কেমন লাগছে। আমি বাদলের ঘরে ঢুকে শুয়ে পড়লাম। নদীটাকে আনা যায় কিনা দেখা যাক। যদি আনতে পারি, ওদের দুজনকে কিছুক্ষণের জন্যই নদী ব্যবহার করতে দেব। হিমু ভাই। তুই এখনো জেগে আছিস? রাতে আমার ঘুম হয় না। বলিস কি? ঘুমের ওষুধ খাই, তাতেও লাভ হয় না। আজ খেয়েছিস? না, আজ সারা রাত তোমার সঙ্গে গল্প করব। গল্প করতে ইচ্ছা করছে না। আয় তোকে ঘুম পাড়িয়ে দিই। ঘুমোতে ইচ্ছা করছে না। আজ ঘুমিয়ে থাক, কাল গল্প করব। ঘুম আসবে না। বললাম ঘুম এনে দিচ্ছি। নাকি তুই আমার কথা বিশ্বাস করিস না? কি যে বলো, কেন বিশ্বাস করব না? তুমি যা বলো তাই হয়। বেশ, তাহলে চোখ বন্ধ কর। করলাম। মনে কর তুই হেঁটে হেঁটে যাচ্ছিস। চৈত্র মাসের কড়া রোদ, হাঁটছিস শহরের রাস্তায়। হ্যাঁ। এখন তুই শহর থেকে বেরিয়ে এসেছিস। গ্রাম, বিকেল হয়ে আসছে, সূর্য নরম, রোদে কোনো তেজ নেই, ফুরফুর বাতাস, তোর শরীর একেবারে ঠান্ডা হয়ে এসেছে। হঠাৎ তোর সামনে একটা নদী পড়ল। নদীতে হাঁটু জল, কি ঠান্ডা পানি, কি পরিষ্কার। আজলা ভরে তুই ওই পানি খাচ্ছিস। ঘুমে তোর চোখ জড়িয়ে আসছে, ইচ্ছা করছে নদীর মধ্যেই শুয়ে পড়তে। নদীর ধারে বিশাল একটা পাকুড় গাছ। তুই সেই পাকুড় গাছের নিচে এসে দাঁড়িয়েছিস। এখন শুয়ে পড়লি। খুব নরম হালকা দুর্বা ঘাসের ওপরে শুয়েছিস। আর জেগে থাকতে পারছিস না। রাজ্যের ঘুম তোর চোখে। বাদল এবার আর হুঁ বলল না। কিছুক্ষণের মধ্যে তার ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পেলাম। এই ঘুম সহজে ভাঙবে না। কেউ যদি এটাকে কোনো অস্বাভাবিক বা অলৌকিক কিছু ভেবে বসেন, তাহলে খুব ভুল করবেন। পুরো ব্যাপারটার পেছনে কাজ করছে আমার প্রতি বাদলের অন্ধভক্তি। যে ভক্তি কোনো নিয়ম মানে না,
যার শিকড় অনেক দূর পর্যন্ত ছড়ানো। বাদল না হয়ে অন্য কেউ যদি হতো তাহলে আমার এই পদ্ধতি কাজ করতো না। এই ছেলেটা আমাকে বড়ই পছন্দ করে। সে আমাকে প্রায় মহাপুরুষের পর্যায়ে ফেলেছে। আমি মহাপুরুষ নই। আমি ক্রমাগত মিথ্যে কথা বলি। অসহায় মানুষদের দুঃখ কষ্ট আমাকে মোটেই অভিভূত করে না। একবার আমি একজন ঠেলাওয়ালার গালে চড়ও দিয়েছিলাম। ঠেলাওয়ালা হঠাৎ ধাক্কা দিয়ে আমাকে রাস্তার ড্রেনে ফেলে দিয়েছিল। নোংরা পানিতে আমার সমস্ত শরীর একেবারে মাখামাখি। সেই অবস্থাতেই উঠে এসে আমি তার গালে এক চড় বসালাম। বুড়ো ঠেলাওয়ালা বললে, ধাক্কা দিয়া না ফেললে আপনি গাড়ির তলে পড়তেন। আসলেই তাই। যেখানে আমি দাঁড়িয়েছিলাম ঠিক সেইখান দিয়েই একটা প্যাজেরো জিপ হঠাৎ টার্ন নিল। নতুন আসা এই জিপগুলোর আচার আচরণ এক্কেবারে ট্রাকের মতো। আমি গম্ভীর গলায় বললাম, মরলে মরতাম, তাই বলে তুমি আমাকে নর্দমায় ফেলবে? ঠেলাওয়ালা করুণ গলায় বলল, মাপ কইরা দেন, আর ফেলুম না। আমি আগের চেয়ে আরও রাগী গলায় বললাম, মাফের কোনো প্রশ্নই আসে না। তুমি কাপড় ধোয়ার লন্ড্রির পয়সা দেবে আমায়। গরিব মানুষ। গরিব মানুষ ধনী মানুষ বুঝি না, বের করো কি আছে। অবাক বিস্ময়ে বুড়ো আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, কোনো কথা শুনতে চাই না, বের করো কি আছে। মাঝে মাঝে মানুষকে তীব্র আঘাত করতে আমার বেশ ভালো লাগে। কঠিন মানসিক যন্ত্রণায় কাউকে দগ্ধ করার আনন্দের কাছে সব আনন্দই ফিকে। এই লোকটি আমার জীবন রক্ষা করেছে। সে কল্পনাও করেনি কারোর জীবন রক্ষা করে সে এমন বিপদে পড়বে। যদি জানতো এই অবস্থা হবে, তাহলেও কি সে আমার জীবন রক্ষা করার চেষ্টা করত? বুড়ো গামছায় মুখের ঘাম মুছতে মুছতে বলল, বুড়ো মানুষ, মাপ কইরা দেন। টাকা পয়সা কিচ্ছু নেই তোমার কাছে? জি না, কাইলেও পাই নাই, আজও পাই নাই। যাচ্ছ কোথায়? রায় বাজার। ঠিক আছে, আমাকে কিছু দূর তোমার গাড়িতে করে নিয়ে চলো, এতে খানিকটা হলেও উসুল হবে। আমি তার গাড়িতে উঠে বসলাম। বৃদ্ধ আমাকে টেনে নিয়ে চলল। পেছন থেকে ঠেলছে তার নাতি কিংবা তার ছেলে। এই পৃথিবীর নিষ্ঠুরতায় তারা দুজনেই মর্মাহত। পৃথিবী যে খুবই অকরুণ জায়গা তা তারা জানে। আমি আরো ভালোভাবে তা জানিয়ে দিচ্ছি। রাস্তায় এক জায়গায় ঠেলাগাড়ি থামিয়ে আমি চা নিয়ে গাড়িতে বসে বসেই খেলাম। তাকিয়ে দেখি বাচ্চা ছেলেটির চোখ মুখ ক্রোধ আর ঘৃণায় কালো হয়ে গেছে। যে কোনো মুহূর্তে সে ঝাঁপিয়ে পড়বে আমার উপর। আমি তার ভেতর এই ক্রোধ আর ঘৃণা আরও বাড়ুক তাই চাইছি। মানুষকে সহ্যের শেষ সীমা পর্যন্ত নিয়ে যাওয়া সহজ কথা নয়, সবাই তা পারে না। যে পারে তার ক্ষমতাও হেলাফেলা করার মতো ক্ষমতা না। বুড়ো রাস্তার উপর বসে গামছায় হাওয়া খাচ্ছে। তার চোখে আগেকার বিস্ময়ের আর কিছুই নেই। এক ধরনের নির্লিপ্ততা নিয়ে এসে তাকিয়ে আছে। আমি চা শেষ করে বললাম, বুড়ো মিয়া, চলো যাওয়া যাক। আমরা আবার রওনা হলাম। মোটামুটি একটা নির্জন জায়গায় এসে আমি বললাম, থামাও, গাড়ি থামাও, এখানে নামবো। আমি নামলাম। পকেটে হাত দিয়ে মানিব্যাগ বের করলাম। আমার মানিব্যাগ সবসময় খালিই থাকে। আজ সেখানে 500 টাকার দুটো চকচকে নোট আছে। মজিদের টিউশনির টাকা। মজিদ টাকা হাতে পাওয়া মাত্র খরচ করে ফেলে বলে তার টাকা পয়সার সবটাই থাকে আমার কাছে। বুড়ো মিয়া, জি। তুমি আমার জীবন রক্ষা করেছ। কাজটা খুব একটা ভালো করনি। যাই হোক, করে ফেলেছ যখন, তখন তো আর কিছু করার নেই। নাও, তোমাকে ধন্যবাদ। দেখি আরও কিছুদিন বেঁচে থাকতে কেমন লাগে। তোমাকে আমি এই সামান্য কিছু টাকা দিতে চাই। এই টাকাটা আমার জীবন রক্ষার জন্যে না, তুমি যে কষ্ট করে রোদের মধ্যে আমাকে টেনে টেনে এত দূর আনলে তার জন্যে। 500 তোমার আর 500 ওই ছেলের। বুড়ো হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আমি কোমল গলায় বললাম, এই রোদের মধ্যে আজ আর গাড়ি নিয়ে বের হইও না, বাসায় চলে যাও। বাসায় গিয়ে বিশ্রাম করো। বুড়োর চোখ দিয়ে পানি পড়ছে। ব্যাপারটা এরকম ঘটবে আমিও তাই আশা করেছিলাম। বাচ্চা ছেলেটির মুখে ক্রোধ আর ঘৃণার চিহ্ন কোনোটাই আর নেই। তার চোখ এখন অসম্ভব কোমল। আমি বললাম, এই, তোর নাম কি রে? লালটু মিয়া। প্যান্টের বোতাম লাগা বেটা, সব দেখা যাচ্ছে। লালটু মিয়া হাত দিয়ে প্যান্টের ফাঁকা অংশ ঢাকতে ঢাকতে বলল, বোতাম নাই। তাহলে তো সব সমস্যার সমাধান। হাত সরিয়ে ফেলো, আলো হাওয়া যাক। লালটু মিয়া হাসছে। হাসছে বুড়ো ঠেলাওয়ালা।
তাদের কাছে এখন আমি তাদেরই একজন। বুড়ো বলল, আব্বাজি আসেন, 3 জন মিল্লা চা খাই, তিয়াস লাগছে। পয়সা কে দেবে? তুমি? আমার হাতে কিন্তু আর একটাও পয়সা নেই। বুড়ো আবার হাসল। আমরা একটা চায়ের দোকানের দিকে রওনা হলাম। নিজেকে সেই সময় মহাপুরুষ বলেই মনে হচ্ছিল। আমি মহাপুরুষ নই, কিন্তু এই ভূমিকায় অভিনয় করতে আমার বড় ভালো লাগে। মাঝে মাঝে এই ভূমিকায় আমি অভিনয় করি, মনে হয় ভালোই করি। সত্যিকার মহাপুরুষরাও সম্ভবত এত ভালো করতেন না। আমি অবশ্য এখনো পর্যন্ত কোনো মহাপুরুষ দেখিনি। তাদের চিন্তা ভাবনা কাজকর্ম কেমন তাও জানি না। মহাপুরুষদের কিছু জীবনী পড়েছি, সেই সব জীবনীও আমাকে আকৃষ্ট করতে পারেনি। টলস্টয় 13 বছরের একজন বালিকাকে ধর্ষণ করেছিলেন। সেই ভয়াবহ ঘটনা তিনি নিজে স্বীকার করেছেন। আমরা সবাই তো আমাদের ভয়ঙ্কর পাপের কথা স্বীকারও করতে পারি না। আমার মতে মহাপুরুষ হচ্ছে এমন একজন যাকে পৃথিবীর কোনো মালিন্য স্পর্শ করেনি। এমন কেউ কি সত্যি সত্যি জন্মেছে এই পৃথিবীতে? ঘুমোতে চেষ্টা করছি, ঘুমোতে পারছি না। অসহ্য গরমে ঘুমোতে আমার কষ্ট হয় না, কিন্তু আজকের এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় ঠিক ঘুম আসছে না। শীত শীত লাগছে। খালি গায়ে থাকার জন্যই হয়তো লাগছে। খালি গায়ে থাকার কারণ আমার পাঞ্জাবি এখন বাদলের গায়ে। শুয়ে শুয়ে ছেলেবেলার কথা ভাবতে চেষ্টা করছি, বিশেষ কোনো কারণে নয়, ঘুমোবার আগে কিছু একটা নিয়ে ভাবতে হয় বলেই ভাবা।